আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়টি সংবেদনশীল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অনুমানের উপর ভিত্তি করে এ নিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি কিছু জানতে চাইবেন না। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্কের অন্তরায় সীমান্ত হত্যা। সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা আমার মনে হয় নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি ভারতের সাথে আসলে সম্পর্কটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আসলে ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখন এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান সহ দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন। অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছে বিএনপি। সংস্কারের জন্য সময় নির্ধারণের দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। ভারত এ অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এই সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। সোমবার দুপুরে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক সচিব খোরশিদা ইয়াসমিন এ কথা জানান। দুদক কার্যালয়ে এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাচ বিভাগের কর্মকর্তা রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি টিম কমিশনারদের সঙ্গে দেখা করেন। সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিভিন্ন উপায়ে পাচার হওয়া কোটি কোটি টাকা ফেরত আনার বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার আমলের ২ শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তবে এ নিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান। এটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে
কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। বিগত সরকার প্রায় ৬০,০০০ কোটি টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি বেড়েছে, তা সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। সোমবার দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এ সময় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক খাতের সংস্কারে কারিগরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো 10-এর উপরে থাকা মূল্যস্ফীতি কমাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70-60,000 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো এদিকে দায়িত্ব নেবার 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের স্বল্প পরিসরে সহায়তা দেওয়া হচ্ছে এবং তালিকা দেওয়া হবে আগামী মাসে। বেশ কিছু প্রকল্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল চালু করা হবে বলেও জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন নিয়ে। আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে, তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথার উপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে? আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে। কতটুকু আমরা দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি, রুল অফ ল আনতে পেরেছি এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। আপাতত ভাতাভোগী সবার ভাতা অব্যাহত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, সামনের দিনে ভুয়াদের বাদ ও ন্যায্যদের যোগ করে নতুন তালিকা করা হবে। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষা কাঠামোর নানা সংস্কার সহ 6 দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তন চান তারা। এদিকে সোমবার সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় সীমাহীন যানজটে পড়েন, ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সড়ক অবরোধ করেন বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার 6 মাস করা সহ প্রতিষ্ঠান পরিচালনা এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের যে কারিগরির যে পদগুলো আছে সেগুলোতে আমরা যারা কারিগরি স্টুডেন্টরা আছি তারা যাতে এই পদগুলো পায় সেটা দাবি আমরা জানাচ্ছি। আমাদের চাকরির স্তর কোথায়, আমাদের চাকরির সেক্টর কোথায়? 10,000 টাকা বেতনে চাকরি করে ঢাকা শহরে একজন ইঞ্জিনিয়ার কিভাবে টিকে থাকবে? সেই যে বিষয়গুলো সে সরকার কেন দেখছেন না? যৌক্তিক সময়ের মধ্যে এই দাবিগুলো আদায়ের জন্য তারা বলে আমাদেরকে আশ্বস্ত করে, সেক্ষেত্রে আমরা এক্ষুনি এই মাঠ ছেড়ে চলে যাব। ব্যস্ত সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা বসে আছি অনেকক্ষণ যাবৎ, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসে রয়েছি। প্রত্যেকটা রাস্তা বন্ধ করে যে এই ধরনের কাজগুলো করতেছে, এটা তো কাম্য না, এটা অন্যান্য মানুষের পেরেশান। আমরা যদি কর্ম না করতে পারি, আমাদের কাজ না করতে পারি, তো আমরা কিভাবে চলবো? সবসময় যদি আন্দোলন থাকে
আমাদের প্রতিও তো ওনাদেরকে দেখতে হবে, তাই না? সন্ধ্যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিবের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছে একজন। আটক ব্যক্তি তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 11টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থী সহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। অভিযুক্ত জালাল আহমেদ চাঁদাবাজির কথা অস্বীকার করে বলেন, বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে তিনি মীমাংসা করতে এসেছিলেন। তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অভিযোগ, জালালের নেতৃত্বে ব্যবসায়ীদের উপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে। ওরা এসে আমার বাধা দিছে, আমি ব্যবসা করতাম না, ওদেরকে চাঁদা দিতাম। আমি বলছি কেন চাঁদা দিব, কিসে চাঁদা দিব, এই কথা বলে ওরা আমাদের উপরে হামলা করছে। ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য, ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন, আমরা আরো আহত হতাম। আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে। ওরা ছুরি চাপাটি দা যা পারছে সব নিয়ে আসছে, আমাদেরকে সাইডে নেওয়ার ট্রাই করছে সিঙ্গেলে, যাতে আমাদেরকে মারতে পারে। অলরেডি আমাদের 2-3 জন মার খেয়েছে, আমি নিজেও মার খেয়েছি, আমি অন্যদের সাইডে নিয়ে আসছি। বগুড়ায় পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে সদর উপজেলার গোকুল ইউনিয়নের পরিষদের সামনে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন মিজান। হামলাকারীরা অতর্কিতে মিজানকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় মিজানের। এই খবরে মিজানের সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা চালালে নিহত হন সানোয়ার নামে আরও একজন। সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। অন্যদিকে শেরপুরে 2 মহল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 12 জন আহত হয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে আন্তঃসীমান্ত নদীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ। রাজনৈতিক ফায়দা নিতে এবং ক্ষমতায় টিকে থাকতে ভারতকে খুশি করতেই সরকারগুলো এসব করেছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় বাংলাদেশে কৃষি ও প্রকৃতিতে এর বিরূপ প্রভাব পড়েছে বলে সকালে জাতীয় প্রেসক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নদী বিশেষজ্ঞরা বলেন, কতটি আন্তঃসীমান্ত নদী আছে সেটাই জানা নেই বাংলাদেশের। বলা হয় 54টি নদী আছে, আসলে সেই নদীর সংখ্যা হবে 123টি। প্রতিটি নদীর জন্য ভারতের সাথে চুক্তি করে পানির হিস্যা পেতে হলে কয়েক হাজার বছর লেগে যাবে। তাই সব নদীর জন্য একটি চুক্তি যথেষ্ট বলে মত দেন তারা। অভিন্ন নদীর চুক্তিতে তৃতীয় পক্ষকেও অন্তর্ভুক্ত করার দাবি জানান নদী বিশেষজ্ঞরা, যাতে 2 পক্ষের মধ্যে সমস্যা হলে তৃতীয় পক্ষ তার সমাধান করতে পারে। এবং নদীর ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে যৌথতা এটা চালু করতে পারতাম। সব কিছু হয়েছে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে। তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় আমাদের রক্তের বন্ধন আছে, অতএব বন্ধুর সঙ্গে এমন আচরণ করা যাবে না যে বন্ধুত্ব নষ্ট হয়। তো এই ধরনের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত অধিকারের জায়গাটা হাত গুটিয়ে রেখেছি। গঙ্গা চুক্তি করতে 25 বছর সময় লাগছে, তাহলে 123টা কত লাগবে? আমি হিসাব করে দিচ্ছি 3075 বছর লাগবে। যেটা করা উচিত যে অভিন্ন নদীগুলোর জন্য অভিন্ন চুক্তি থাকবে। ভারত বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হবে, যতগুলো অভিন্ন নদী আছে সেইটার একটা অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা হবে। এই নদীতে উজানের যেমন অধিকার, ভাটির তেমন অধিকার হবে। খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মতবিনিময় সভায় দুপক্ষের হাতাহাতি হয়েছে। সোমবার বিকেল 3টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকেল 5টার দিকে। স্লোগানে সংগঠকদের স্বাগত জানানো হলেও মঞ্চে বসা নিয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বক্তব্য রাখেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হাসনাত বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার দোসররা রয়ে গেছে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের লড়াই অব্যাহত থাকবে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ গুমের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। গুমের ঘটনায় 9 বছর পর এই মামলা করা হলো। সোমবার দুপুরে সবুজের ভাই আরিফুল ইসলাম কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান লাবু, শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহসভাপতি হাজী রবিউল ইসলাম। স্বজনরা জানান, কুষ্টিয়া পৌর মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার জনপ্রিয়তার ভয় পেয়ে তাকে অপহরণের পর গুম করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশীয় বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,31,000 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো। সোমবার সকালে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে করে 400 কার্টুন আমদানি হয়েছে। রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য $11,272 মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.56, যা বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে $5। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর 33% সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় $7। এই ছিল সকালের খবরে। এই খবরের বিড সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।